ব্রেন একটা ম্যাজিক্যাল ওয়ে আছে যে ব্রেন কিন্তু মাল্টিপ্লাই করে, ব্রেন কিন্তু জানে না এটা ঠিক কি এটা ভুল। আমরা রিপিটেড যদি সাপোজ ধরুন আমি এখন আপনাদের যদি আমি বলি, আপনাকে যদি বলি যে আপনি অনেকগুলো ফলের কথা ভাববেন কিন্তু আমের কথাটা ভাববেন না, আম ছাড়া অন্য কিছু ভাববেন। তো যেহেতু আমি আমটাকে উল্লেখ করেছি, একটু হলেও কিন্তু আমটা চোখে বোঝে না, যেটাকে আমি বলবো ব্রেন কিন্তু সেটাকে কোড করে। তো আমরা যদি নেগেটিভ থিঙ্কিং বারবার বলতে থাকি, বারবার থিঙ্ক করতে থাকি, তো ব্রেন ওটাকেই ক্যাপচার করতে থাকবে, তোমাদের বডির উপরও সেই এফেক্ট ফেলবে। স্যার এটাই বলেন যে সবসময় পজিটিভ থিঙ্কিং, সবসময় নিজের কর্মের উপর বিশ্বাস করা, সবসময় কর্ম করে যাওয়া অ্যান্ড টাইমকে গুরুত্ব দেওয়া। স্যারের সান্নিধ্যে আসা মানে হচ্ছে একটা অ্যাডিশনাল বেনিফিট বা অ্যাডিশনাল কিছু পাওয়া, যেটা আমাকে আরো আমি যেখানে তার সঙ্গেও একটা কিছু অ্যাড অন করে আরো বৃহত্তর কিছু ব্যাপারে আমরা ট্রান্সফর্ম হতে পারি, কারণ সেই রাইট গাইডেন্সটা পাচ্ছি। তা বলে এটা না যে ডক্টরদের অ্যাভয়েড করা, ডক্টরের কাজ করছে না না, সেটা কিন্তু আমি যখন প্রেডিকশন করেছিলাম, পরে যখন ওনার সাথে আমার কথা হয়েছিল, প্রথম কথাই সাদা পোশাকের ভগবানের কাছে কিন্তু আপনি সবকিছু ঠিক। আরেকটা কথা ভেরি ভেরি এখানে না একদম মানে মনের খেলা হয়, যখন আমি বুঝি আমি বোধহয় আর নেই, আমি বোধহয় আর শেষ, আমার যা রোগ হয়েছে এখান থেকে তো বাঁচা যাবে না, তখন অটোমেটিকলি আমি ডিটোরিয়েট করতে শুরু করি। উনি যে বললেন না হাতে রাখার ব্যাপারটা, পাশে এমন কেউ মানে ছোটখাটো ঠুনকো বা মানে কি বলবো তার ডেপথলেস কোনো মানুষ নয়, এমন কেউ যে মহিন রূহ হিসেবে তার পাশে দাঁড়িয়ে তোমার যেইটা হয়েছে সেটা মানুষ মাত্রই হয়, এখান থেকে ওভারকাম করা যায় চ্যালেঞ্জ কা সাথ। তো এখানে বেসিক্যালি, এবং স্যার একটা জিনিস বললেন যে এক্ষুনি আমার সলিউশন দরকার, আমার কালকের মধ্যে সলিউশন পেয়ে যাবো এমন কিছু 100% গ্যারান্টি বা 100% জিনিসটা হয়ে যাবে। আমি বলছি আগে কাজ পরে মূল্য, আগে কাজ আসলে কিন্তু এটা একটা মারাত্মক। আমি এই এক্সাম্পলটা দিয়েছি না, 101 টাকায় ফ্ল্যাট পাওয়া যায়, 0 টাকা ডাউন পেমেন্টে বাইক নিয়ে যাও, বাইক নিয়ে গিয়ে তারপর ঘোটালা কেস, এটা এখন সবাই জানে, কিন্তু তবুও মানুষ যাই প্রশ্নটা কত। কোনো জিনিসের 100% তো হয় না, এটা তুমি নিজেকে যদি ব্যবহার করতে পারো তাহলে 100-1000% পর্যন্ত তুমি পেতে পারো, আর তুমি যদি ব্যবহার না করো তাহলে 100 থেকে 0 পেতে পারো। জন্য একটা ছোট্ট করে আগে একটা কথা বলি, সেটা হলো যে অ্যাস্ট্রোলজিকে মানে সাহিত্য অ্যাসপেক্টটাই হচ্ছে অ্যাস্ট্রোলজি, আমাদের সমস্তটাই কানেক্টেড হচ্ছে, এই মন বলুন, বিজ্ঞান বলুন, বা আজকে যে অ্যাস্ট্রোলজি যে ডিসকাশন হয়েছে সবটা ইন্টারকানেক্টেড ব্যাপার, তো কোনোটা কোনোটার সঙ্গে বিচ্ছিন্ন। এটা যে অ্যাস্ট্রোলজি একটা প্রেডিক্টিভ সায়েন্স, ম্যাক্সিমাম লোকই তাই জানে, অর্থাৎ একটা ভবিষ্যৎবাণী করা আছে। আমার কাছে অ্যাস্ট্রোলজি একটা জাস্ট প্রেডিক্টিভ সায়েন্স না, অ্যাস্ট্রোলজি আমার কাছে একটা গাইডিং সায়েন্স। আমি বলতে চাইছি যে জায়গাটা হচ্ছে এই যে ভুল বুঝে, কারণ স্যারের বকাটার মধ্যে তো একটা গাইডেন্স, স্যারের বকা শুনে কেউ কোনোদিন স্যারের সাথে কানেকশন অফ করেনি। শোন, একেবারে যদি তুই মানে লক্ষ লক্ষ স্টুডেন্ট দেখিস, প্রবলেম হচ্ছে স্টুডেন্টদের ক্ষেত্রে সকাল 6টার মধ্যে, হ্যাঁ সকাল 7টার আগে ঘুম ভাঙছে না, মোবাইল ত্যাগ করতে হবে, সারা রাত ধরে টক 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 করে মোবাইল ইয়ে করে যাচ্ছে। কাউকে বলা হলো আমি টার্গেট দিই, অনেকে দেখা যাচ্ছে বাবা পরিশ্রম করতে হবে, বৃষ্টির দিনেও বেরোতে হবে, যখনই দেখা যাচ্ছে বাবা স্যার তো আমাকে পরিশ্রম করাচ্ছে, স্যারের রেমিডি মানে ভেবেছিলাম রেমিডিয়াল প্রসেস টাক করে গিলে নেবো, তারপরে দিন সফল হয়ে গেলাম, কিন্তু পরিশ্রম করতে হচ্ছে। কেউ বকা ঝকার জন্য কিন্তু অভিমান করে স্যারকে ছেড়ে চলে যায় না। স্যারের দেখে বাবা এই তো দেখতে পাচ্ছি রীতিমতো আমাকে তো মানে কাজ করাবার চেষ্টা করাচ্ছে, এবং আমাকে তো ফিজিক্যাল অ্যাক্টিভিটিস মারাত্মক ভাবে করতে হচ্ছে, এবং যখন আমি করছি না তখন বলছি ওঠ জাগ এগিয়ে চল। ওটা স্বামীজি বলেছিলেন চড়ুইবীতি পড়তে তো ভালো লেগেছিল, স্যার তো ফিজিক্যালি করাচ্ছে, বাবা অফ করে দিয়ে আমার দরকার নেই, ও যা গেল গেল। বুঝতে পেরেছিস? এইটাকে মানসিকতার দিক দিয়ে তুই কি বলবি? এইটা মানসিকতার কোন রূপান্তর? এটা অবশ্যই মানে সে ওয়ান কাইন্ড অফ চিটিং বা বিলিফ, সে সত্যিকারে সারেন্ডার করেনি বা বিলিফ সিস্টেম, এইটাই হচ্ছে কথা, সে সত্যি করে সারেন্ডার করেনি। সে যখন অনুষ্ঠান দেখেছে বাবা স্যার এই বলছে এই করলে এই হয় সেই কয়, তারপরে মা বললো এই রেমিডিটা নেই না, তাহলে তো তুই দেখা যাবে 90% পেয়ে যাবি, তারপরে কেউ বললো আরে চাকরি তো পেয়ে যাবি, কিন্তু পরিশ্রমের জায়গাটা তখন সে অ্যালুপ হয়ে যাচ্ছে, অ্যালুপ করে দিচ্ছে। সে ভাবছে স্যারের কাছে চলে যাই, স্যার হচ্ছে ঈশ্বর,
কিন্তু আবার বলছি গড ইজ ডেডিকেশন কম্বিনেশন অফ অল রিয়েলিটিস এন্ড থিংকিংস। এই রিয়েলিটিস এন্ড থিংকিংস কে তখন কি হয়ে যাচ্ছে, ইগনোর করছে। সে ভাবছে এমন কারোর কাছে যাচ্ছি যে আমাকে পাইয়ে দেবে, পাওয়ার জন্য কর্ম করতে হবে। তখন আমি সরে গেলাম, কেননা যখনই সে সকাল 6টার সময় উঠবে না, সে উৎপলবাবুর ছেলেকেও তো ঝাড়পুছ দিই। উৎপলবাবুর ছেলে বলে সরি স্যার এইবারের মতন ক্ষমা করে দিন, কালকে সারা রাত ধরে পড়েছি। আমাকেও কিন্তু তার নেচারটা বোঝা প্রয়োজন। আর আমি যখন 10টার পর খেয়ে দিয়ে তারপর গার্লফ্রেন্ডের সাথে কেমন আছো, লাভ ইউ টু করছি এবং তারপরে সারা রাত কাটাচ্ছি, সে তো তখন এই কথাটা বলবে না সারা রাত ধরে পড়াশোনা করছি স্যার আমার শরীরটা না ম্যাচ করছিল তাই জন্য উঠতে পারিনি, স্যার আজকের দিনের মতন ছেড়ে দিন কালকে আবার। এরকম হাজার হাজার স্টুডেন্ট রয়েছে। বা আমি বললাম তুই মাসে কত টাকা, 40,000 টাকা ইনকাম করিস, বিজনেসম্যানকে 80,000 টাকার টার্গেট, ও বাবা পরিশ্রম করতে হবে আবার। স্যার দেখুন না কোন সময়টা ভালো, কোন সময়টায় অর্থ ঝরে 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 পড়বে। তার কারণ এখন ইউটিউব খুললেই তো আপনার এইটা এই তারিখে এই অর্থ ঝরে ঝরে পড়বে, ইলিউশন ক্রিয়েট করা হচ্ছে। সামনে ঈশ্বর আমাদেরকে বলে দুর্গাপূজা আসছে, ষষ্ঠীর দিন, সপ্তমীর দিন, অষ্টমীর দিন, মহালয়ার দিন ইলিউশন ক্রিয়েট করা হচ্ছে। মানুষ তো ইলিউশনকে পছন্দ করে সবচেয়ে বেশি, তাই না? ইলিউশনকে তো পছন্দ করে। আমি একটা বাটি নিলাম, তার মধ্যে দুধ নিলাম, পিতলের বাটি বা কাঁসার বাটি, গণেশের সুরের কাছে নিয়ে গিয়ে ধরলাম, গণেশ চুপচুপ করে খেয়ে নিল। গণেশ দুধ খাচ্ছে, গণেশ দুধ খাচ্ছে, সারা পৃথিবী তোলপাড় হয়ে গেল। কিন্তু পৃথিবীর তৃতীয় বায়ুস্তরে জৈবিক একটা রাসায়নিক জৈবিক আচ্ছাদনের ফলে গণেশ নামক পিতল পদার্থটা তরল, মানে আমাদের দুধ নামক তরল পদার্থটাকে অ্যাবজর্ব করছে কেবলমাত্র, সেটা আমরা বুঝছি না। আমরা সবাই ছুটে যাচ্ছি, সবাই ওই দুধ হাতে বাটির মধ্যে দুধ নিয়ে ছুটে যাচ্ছি। আমরা তো এই ইলিউশনটাকে বিশ্বাস করছি, এবং যখন এই ইলিউশনটাকে বিশ্বাস করছি তখন কিছু কিছু মানুষ বসে রয়েছে গলার মধ্যে রুদ্রাক্ষ। ওই রুদ্রাক্ষের কোনো মূল্য নেই, রুদ্রাক্ষ করে তখন কিন্তু এবার হর হর হরণ করো, তোমাকে আমি পাইয়ে দেবো, চিন্তা করো না। পাট 80,000 টাকা, একটু আমি যেটা বললাম পাট করে ছোয়ালাম, এই কালা জাদু হয়েছে। 85,000 টাকা কারোর যোগ্যে লাগে, কিন্তু কি করলো? ডাইরেক্ট ফেস হলে কি হচ্ছে, যখনই হবে না তখন আপনি মিথ্যা কথা বললেন কেন? সামনে ঈশ্বরকে নিয়ে চলে এলাম। তোর সবচেয়ে দুর্বলতম স্থান, তুই কখনো তারাপীঠে যোগ্য হয়েছে আমার, আরে এটাই কি তোর বড় কথা? তারাপীঠে যোগ্য হয়েছে। এবার দেখলো না 85,000 টাকা, দেখলো না কালা জাদু কিছুই নয়, আসলে সেটা পুরোপুরি মানসিক রোগের জায়গাটা, সেটা ট্রিটমেন্ট করার প্রয়োজন ছিল, বা তার হরমোনাল যে জায়গাটা সেই জায়গাটাকেও পরিবর্তন করার প্রয়োজন ছিল, কিন্তু সে কোনোদিন সেই জায়গায় যায়নি। আমার কাছে সে দুঃখ প্রকাশ করছে, কিন্তু যায়নি কেন? তার কারণ তো তারাপীঠে জাঁকজমক করে পুজো হয়েছে। ঠিক বলছি কিনা? তুই তো মন নিয়ে নাড়াচাড়া করিস, তাহলে এটাই হচ্ছে ব্যাপার। তো এবার আমি লাস্ট কোশ্চেন্সে আসবো আপনাদের দুজনের কাছে। এখনো পর্যন্ত এই আলোচনাটা খুবই ফ্রুটফুল আমি এটা মনে করলাম, কারণ হচ্ছে আমরা এটা একটা সায়েন্টিফিক সায়েন্স বেস একটা সাবজেক্ট, সেখানে আমরা মানে সায়েন্সের সঙ্গে এবং মনের সঙ্গে, কারণ মনটাও ইম্পর্টেন্ট। তোকে আমি একটা কয়েকটা ছোট্ট কথা বলি, তুই আমাকে বলছিস লাস্ট প্রশ্ন, তাই আমি একটা চেম্বারের মধ্যে এসি চলছে, আলো জ্বলছে, পাখাও চলছে, আমি বসে রয়েছি। যেই মানুষটা আমার কাছে আসছে সে হয়তো অনেক হতাশগ্রস্ত, সে রোগাক্রান্ত হতে পারে, তার ফিনান্সিয়াল ক্রাইসিস হতে পারে, ফ্যামিলিগত প্রবলেম থাকতে পারে। সে যখন আসছে ফিসটা জোগাড় করে, বাসে, ট্রেনে, ট্রামে, রাস্তায় নানান প্রবলেম সে ফেস করতে পারে, বা দেখা যাচ্ছে এমন একটা অড সিচুয়েশনে রয়েছে, সে এলো, সে আসার পরে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আগে থেকেই লিখে দেওয়া হলো। এবার আমি সব ক্যালকুলেশন করলাম। আমি না একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার বা রিয়েল অ্যাস্ট্রোলজার সবসময় মনোবিজ্ঞানটাকে জানতে হয়, মনটাকে জানতে হয়, প্রথমেই তাকে নেগেটিভ ভাবে হিট করবো না। আপনার তো ফিনান্সিয়াল জায়গাটা নেগেটিভ হয়ে রয়েছে, ও আপনার তো একদম মৃত্যু যোগ, আপনি তো বাঁচবেন না, কখনো বলা যাবে না। ঠিক বলছি না ভুল বলছি? সিচুয়েশন হ্যান্ডেল ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেই মানুষটা আসছে প্রথমে তাকে ফেস করতে দাও, তার ভেতরের কথাগুলো বলতে দাও, বা তার যে যন্ত্রণাটাকে আস্তে আস্তে বের করো। বুঝতে পেরেছিস? কিভাবে বের করবি? তখন তার ছক অ্যানালাইসিসটা করতে আরম্ভ কর। আপনার ফিনান্সিয়াল জায়গাটা নেগেটিভ এবং তার জন্য আপনার সামনে কিন্তু মারাত্মক নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট হতে চলেছে, এরকম ভাবে চলতে হবে। তাই জন্য আপনার শরীরকে এইভাবে রেসপন্স করতে হবে, তাই জন্য হরমোনাল নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়েছে, সেটাকে অফ করতে হবে রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়ে। এবার আমি যদি বলি আপনার তো এই তো 1.5 মাস পর থেকে তো আপনার ফিনান্সিয়াল জায়গাটা মারাত্মক নেগেটিভ, সে নিতে পারবে না, সে নিতে পারবে না, সে বাইরে বেরিয়ে নয় মাথা ঘুরবে নয় এই করবে। তখন তাকে কি বলতে হবে? শুনুন, আপনার কিন্তু রবিটা উচ্চস্থ হয়ে রয়েছে,
কখনো কখনো না একটু কিছু মানে অন্যভাবে ট্যাকেল করতে হয়। মিথ্যে কথা বলা নয়, আপনার কিন্তু রবিটা পজিটিভ হয়ে রয়েছে, কিন্তু বৃহস্পতিটাও পজিটিভ রয়েছে, কিন্তু এই কানেকশনটা নেগেটিভ হয়ে রয়েছে। তাই জন্যই কিন্তু ছক অ্যানালাইসিস মাস্ট। যখনই আমি 25 মিনিট ধরে ছক অ্যানালাইসিস করছি, তখন প্রথম অবস্থায় সে কিন্তু সিচুয়েশন হ্যান্ডেল করতে পারছে। তারপর কি হচ্ছে, সে যখন হোল্ড করছে তখন তাকে নেগেটিভিটিটা আমি বললাম, ঠিক বলছি কিনা? এবং সবচেয়ে বড় কথা, যখন আমি নেগেটিভিটিটা বলছি, কেন, কিসের জন্য এবং কিভাবে ওভারকাম করা যাবে সেটাও বুঝিয়ে দিতে হবে। আপনি এই পেনার যখন আমি উৎপলবাবুর যখন প্রেডিকশন করেছিলাম যে আপনি থাকছেন স্যার, আপনার 4th স্টেজ কেন, আরো কোন স্টেজ হলেও চলে যাবার নেই, কেন নেই? এইটা যেমন আমি প্রেডিকশন করেছিলাম, কি করলে এইটা মানে আমি কেবলমাত্র আছি মানেই আমি আর কোনো কিছু করলাম না তা নয়। আপনার যে হরমোনাল নেগেটিভ ইনফ্লুয়েন্স সেটাকে প্রথমে ব্লক করুন, সাদা পোশাকের ভগবানের কাছে গিয়ে প্রপার ট্রিটমেন্ট করুন, এবং যখন 6-8-7-2 কানেকশন ক্রিয়েট হয় মঙ্গল এবং বৃহস্পতির, তখন আমি সঠিক মেডিসিন নিচ্ছি কিনা বোঝা যায়, তখন আমার সঠিক চিকিৎসা হচ্ছে কিনা বোঝা যায়। সেটা নিয়েও কিন্তু আমি বলেছিলাম এই এভরিথিং। আমি কিন্তু এই নয় আমি আপনার ট্রিটমেন্ট করছি কোনো ডাক্তারের কাছে যাওয়ার জন্য, তা নয়। কারণ দেখা গেল যে ট্রিটমেন্টের জায়গাটা নেগেটিভ, তখন বলা হলো যে আপনার কিন্তু ট্রিটমেন্টের জায়গাটা নেগেটিভ বা মেডিসিন কাজ করছে না, ভুল, তাকে ধরিয়ে দেওয়া হলো। কারোর ক্ষেত্রে দেখা গেল সঠিক মতন কাজ করছে। সুতরাং হরমোনাল এই জায়গাটাকে আপনি যখনই রিপেয়ার করে ফেলবেন, নেগেটিভিটিটাকে অফ করে ফেলবেন, তখনই মেডিসিনটা কাজ করতে শুরু করবে। মন ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে, বুঝতে পেরেছিস? এইটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে। যেমন খুব ভালো মতন যদি দেখা যায়, তুই আর সাইন্টিফিক আমি এক একটা বলতে আরম্ভ করলে, আমি বলছিলাম না তাই বলতে আরম্ভ করলে তুই পাগল হয়ে যাবি। 1, সূর্যের অবস্থান উত্তর পূর্ব কোণকে হিট করছে। আমাদের যদি স্পট ইমপ্লিমেন্টেশন ছকে দেখা যায়, উত্তর পূর্ব কোণকে কিন্তু রবি হিট করছে, মানে 1। আমি কি বলেছিলাম, সংখ্যাতত্ত্ব পার্ট অফ অ্যাস্ট্রোলজি, ক্যালকুলেশনের কাজে লাগবে। যদি মঙ্গলকে দেখা যায়, উত্তর পূর্ব কোণকে কিন্তু হিট করছে, বুঝতে পেরেছিস? যদি খুব ভালো মতন দেখা যায়, রাহু কিন্তু উত্তর পূর্ব কোণকে হিট করছে স্পট ইমপ্লিমেন্টেশন ছকে। আর 7 নাম্বার ঘরে মানে রিফ্লেকশনে, সূর্যের রিফ্লেকশনে 7 নাম্বার ঘর কিন্তু সেম ভাবে উত্তর পূর্ব কোণকে হিট করছে। উত্তর পূর্ব কোণের কাজ কি, আমার যেই জিনিসটা বাতাস বইছে সেটাকে অপোজিটে আবার ফিরিয়ে নিয়ে আসা। তার ফলে কি হচ্ছে, দেখবি উত্তর পূর্ব কোণে কখনো আপনি টয়লেট করবেন না বলে, বাস্তু দোষ। এটা বাস্তুর দোষ নয়, আমি মল ত্যাগ করলাম, গন্ধ বেরোলো, সেই বাতাসে তো ক্লিয়ার হয়ে যাবে, সেটা মানে আবার কিন্তু সেটা ফিরে আসে। ঠিক যেমন করে যখন সূর্য, মঙ্গল, রাহু এবং সূর্যের অবস্থান দেখা যাচ্ছে, তুই আজকে বাড়ি গিয়ে দেখবি, তার মানে কি হচ্ছে 1941, তাহলে 1941-25 সাল, দুটো একদম সেম। মানে আমি যদি তারিখের দিক দিয়ে দেখি, তুই আজকে বাড়িতে গিয়ে দেখবি, সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি শুনলে তোর দিমাগ ঘুরে যাবে। 1941-25 সাল 1, কেন? ওইটাই রিফ্লেক্ট করেছে, ফিরে আসছে। যখন মশা, মাছি তারা কি করে, তারা ওইখান দিয়ে বেরিয়ে চলে গেল নয়, রিফ্লেক্ট করে ফিরে চলে আসে। তাই জন্য বলা হয় কখনো উত্তর পূর্ব কোণে কিন্তু কখনো টয়লেট কখনো ব্যবহার করতে নেই। যেমন বলা হয় যে আমাদের অগ্নিকোণে কখনোই কিন্তু অগ্নিকোণ, বায়ুকোণে রান্নাঘর রাখতে নেই। কেন? স্থান কাল পাত্র অনুযায়ী কিন্তু সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি পরিবর্তিত হয়। আমার একটা বড় বাড়ি রয়েছে, চারিপাশে খোলা মাঠ, আমার যদি অগ্নিকোণে আমি যদি উনুন জ্বালাই, তাহলে সেই অগ্নিটা কি হয়, স্ক্যাটারলি মুভ করে, ছড়িয়ে যায় চারিদিকে, বুঝতে পেরেছিস? বায়ুকোণে বায়ুর জন্য ছড়িয়ে যাচ্ছে। কিন্তু আজকের দিনে যেখানে আমার একটা ফ্ল্যাট রয়েছে, যেখানে আমার রান্নাঘরে চিমনি বসানো রয়েছে, সেখানে আমাদের অগ্নিকোণে রান্নাঘর রাখাটা ঠিক নয়, বায়ুকোণে রান্নাঘর রাখাটা ঠিক নয়, এটা কদাপি ঠিক নয়। তাই জন্য সায়েন্সকে কিন্তু স্থান কাল পাত্র অনুযায়ী পরিবর্তন করতে হয় প্রত্যেকটা ক্ষেত্রে। তাই জন্য কি হয়, বাস্তু দোষ সম্পূর্ণ ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। বাস্তু দোষ আমার ছক দ্বারা বোঝা যায়, আমার ব্যক্তিগত জীবনের বাস্তু দোষ, ব্যক্তিগত জীবনের বাস্তু 4 কানেকশন দ্বারা বোঝা যায়, আমার সার্ভিসের ক্ষেত্রের বাস্তু 6 কানেকশন দ্বারা বোঝা যায়, আমার বিজনেসের বাস্তু 7th কানেকশন দ্বারা বোঝা যায়। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে তোর ছক দ্বারা তোর বাস্তুর অবস্থান বোঝা যাচ্ছে। এই বাস্তুটা তোর ক্ষেত্রে খারাপ হতে পারে, আমার ক্ষেত্রে নাও হতে পারে। সুতরাং এখানে ঝুল নিয়ে বা এই জায়গাটা রিপেয়ার করে
কোনো লাভ নেই। তুই চাঁদে জমি কিনেও যদি বাস্তু করে থাকিস তাহলেও সেই নেগেটিভ রিফ্লেকশন ক্রিয়েট হবে। এবং আজকের দিনে যেখানে বাতাস বইতেই পারছে না, কৃত্রিম ভাবে বাতাসকে আমরা মুভ করাচ্ছি, সেখানে আজকের দিনে আমাদের উত্তর পূর্ব কোণে টয়লেট করতে কোনো অসুবিধাই নেই, আর সেটা কোনোভাবেই ব্যাড রিফ্লেকশন আমাদের মধ্যে ক্রিয়েট করছে না। বোঝাতে পারলাম? একদম ক্লিয়ার কাট কথা। এবং উত্তর পূর্ব কেন যখন হাওয়াটা যাচ্ছে আবার রিফ্লেক্ট হয়ে ফিরে চলে আসছে। তুই ভালো মতন সায়েন্সকে দেখবি, উত্তর পূর্ব কোণে মশা এবং মাছি বেশি হয়। তাহলে আমরা যখন মূত্র ত্যাগ করছি, মল ত্যাগ করছি, তখন মশা মাছি সেই জায়গায় বসে তারপরে তারা অন্যান্য জায়গায় যাচ্ছে, খাদ্যমুখ দিচ্ছে, তোর শরীরে খুন ফোটাচ্ছে। তাই জন্যই কিন্তু সেখানে আমাদের মানে টয়লেট করতে, বাথরুম সেই জায়গাটা বানাতে বারণ করছে। এটাই হচ্ছে পরিষ্কার ব্যাপার। তাহলে আমাদের অ্যাস্ট্রোলজি, আমাদের সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি, আমাদের বাস্তু অ্যাস্ট্রোলজি সবকিছুকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে, সম্পূর্ণ ভুলভাবে কিন্তু ব্যাখ্যা করা হচ্ছে। মন যদি ঠিক না থাকে তাহলে তোর শরীর কাজ করবে না। সায়েন্স কোনো কিছু নয়, প্রথমে তোকে মনটাকে ঠিক রাখতে হবে, এটা মাথায় রাখার প্রয়োজন আছে। দ্রৌপদীর 5 জন স্বামী ছিল, কোন রকমের কারোর বাবার ক্ষমতা নেই কেন 5 জন স্বামী ছিল দেখাবার জন্য, কিন্তু যখন বিবাহ করে নিয়ে এলো, মা দেখো তোমার জন্য একটা জিনিস নিয়ে এসেছি, তখন কি বললো? যেইটা এনেছিস 5 জনে ভাগ করে নে। সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির মধ্যে দিয়ে সেটা দেখানো যায় যে মা মানে কি, কুন্তি মানে চন্দ্র। তুই যে কোনো একটা ধর্মগ্রন্থ দেখা, কেন কেউ এক্সপ্লেন করতে পারবে না, কিন্তু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি এক্সপ্লেন করতে পারবে। কি মতন? চন্দ্র দ্বারা যদি ক্যালকুলেট করা হয়, ওয়াইফ মানে কি, ছেলেদের ক্ষেত্রে শুক্র, তাহলে সেই শুক্র কিন্তু 5টা জায়গায় প্রপার অর্থে ডিভাইড হচ্ছে। কোথায়? বৃষ রাশিতে, তুলা রাশিতে, আবার শনির দুটোতে, মকর এবং কুম্ভতে, এবং মীন রাশিতে কিন্তু শুক্র উচ্চস্থ মানা হয়। বললাম না, দিমাগ ঘুরে যাবে তোর। এইটা কিন্তু কোন রকমের মহাভারত এক্সপ্লেন করতে পারিনি। তুমি আজকে বাড়িতে গিয়ে তুমি দেখবে মহাভারতে কেন কুন্তির 5 জন, কিন্তু দেখা যাচ্ছে না। কিন্তু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি মতে চন্দ্র এবং শুক্রের অবস্থান 5 জনকে সমপরিমাণ পাওয়ার দিয়েছে চন্দ্র। তাহলে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি তুই অনেক কিছু এক্সপ্লেন করতে পারবি না, বিশ্লেষণ করতে পারবি না, সেগুলো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি বিশ্লেষণ করে ফেলবে। যেটা নিয়ে আমি আগেও বারবার ধরে বলেছি, যা ক্লাস প্রশ্ন করে নে। স্যার আপনি সেমি কোশ্চেন আমি যেটা বললাম সেটা বুঝতে পারলি তো? সো সেমি কোশ্চেন দুজনকে আসবো। তো আজকে আলোচনাটা খুবই একটা প্রোডাক্টিভ হয়েছে। সায়েন্টিফিক দিক থেকে, মনের দিক থেকে, আমাদের মন কিভাবে চেঞ্জ হয়, কিভাবে কি হয়। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সবাই স্যারের স্টুডেন্ট, আপনারাও শুনে আজকে আপনারা এখানে অ্যাজ এ গেস্ট এখানে এসছেন, প্রোগ্রামে জয়েন করেছেন। তো দর্শকদের উদ্দেশ্যে একটা লাইনে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি কি হতে পারে বা কি, আপনি কি একটা মেসেজ শেয়ার করতে চাইবেন দুজনকে? আমি প্রথমে স্যারের কাছে আসি, তারপর আপনাকে বলছি। দর্শকদের কাছে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি সম্বন্ধে একটা মেসেজ, হ্যাঁ একটা লাইন। আমি তো ওই একই কথা বলবো যে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি বেস যেখানে একেবারে পুরো ম্যাথমেটিক্সের উপর বেস করা, যেখানে অ্যাকিউরেট প্রেডিকশন হয় এবং যেখানে একটা বাস্তবতাকে ধরে রেখে করা হয়, অতএব সেইখানে গাইড হিসেবে অবশ্যই সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির দ্বারস্থ হওয়া উচিত। এটা আমি সমস্ত দর্শকদের কাছে বলবো, যাই হোক না কেন একটা গাইডেন্স নেবার জন্য সায়েন্টিফিক কোনো অ্যাস্ট্রোলজারের কাছে। এবং আমার পাশে যেহেতু স্যার বসে আছেন, আমি মনে করি না যে দেরি আদার অ্যাস্ট্রোলজি, যিনি সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি আছে, অন্তত আমার জানা নেই। এর আশাটা ভীষণভাবে উচিত এবং নিজের পুরো জিনিসটাকে বিচার করি একটু লাইফে আমি কিভাবে চলবো, কিভাবে চললে আমার বেটার হবে। কারণ আফটার অল আমরা সবাই চাই যে আমরা একটু ভালো থাকবো, সবাই চাই ভালো থাকবো, একটু হ্যাপি থাকবো। এই জিনিসটা গাইড হিসেবে এই সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি মানে সাহায্য অবশ্যই নেওয়া উচিত। ম্যাডাম আপনি? আমি অল্প কয়েকদিনে যেটুকু বুঝেছি যে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি মানে টাইমকে গুরুত্ব দেয়া, কর্মকে গুরুত্ব দেয়া, মেডিটেশন, আরাধনা, এই জিনিসগুলো। তো এগুলো করলে আমি যেটা বললাম প্রথমে, সেই একই কথাই যে মেন্টাল হেলথের উপর একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলে। পরে আমরা কোনো সিচুয়েশনের উপর কিভাবে রেসপন্স করছি, কিভাবে রিয়াক্ট করছি, সেটা আমরা একটা পজিটিভ ওয়েতে করতে পারি, একটা রাইট গাইডেন্স পেয়ে থাকি। এইটুকুই। অ্যান্ড কনফিডেন্স, এগুলো তো অবশ্যই বিলিভ অ্যান্ড কনফিডেন্স অটোমেটিক্যালি গ্রো করে। যখন আমি কর্মের উপর বিলিভ করবো, টাইমকে গুরুত্ব দেবো, তখন অটোমেটিক্যালি সেটা আমার লাইফের উপর একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে, আমার মেন্টাল হেলথের উপর পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে। মেন্টাল হেলথের উপর পজিটিভ ইম্প্যাক্ট ফেলা মানে অটোমেটিক্যালি আমাদের ফিজিক্যাল হেলথও কানেক্টেড।
তো সেটা অবশ্যই আমাদের কে রাইট ডিরেকশনে নিয়ে যাবে। এখানে আই থিঙ্ক সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির সাথে মেন্টাল হেলথ এন্ড ফিজিক্যাল হেলথের কানেকশন আছে, সায়েন্সের কানেকশন আছে। আচ্ছা, তো আজকে এটুকুই বলবো। আমি জানি না কতটা ঠিক বললাম, কতটা ঠিক আছে, তোর মতো করে ঠিকই বলেছিস। তো আজকে এটুকুই বলবো, সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির আর আজকের যে প্রোগ্রাম, সেখানে বিজ্ঞানের দিক থেকে, মনের বিজ্ঞানের দিক থেকে এবং তার সঙ্গে আরো অনেক কিছু যেগুলো স্যার বিশ্লেষণ করলেন, সেদিক থেকে বিভিন্নভাবে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিটাকে আমরা তুলে ধরার না, তার থেকে ওটাকে বোঝার চেষ্টা করলাম। সুতরাং আই থিঙ্ক এই প্রোগ্রাম থেকে আরো স্বচ্ছভাবে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির গভীরতা, গুরুত্ব এবং তার প্রয়োজনীয়তা আমাদের জীবনে কতখানি, সেটা হয়তো আপনারা 1% হলেও বেটার আগের থেকে বুঝতে পারবেন বা বুঝছেন। সুতরাং এইটুকুই আমাদের টার্গেট ছিল, যাতে সেটাকে আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি, সেই গুরুত্বটাকে তুলে ধরতে পারি সঠিক অর্থে। সুতরাং আজকের মতন এটুকুই। আমি স্যারকে প্রণাম জানিয়ে এবং আরো আমাদের যারা আজকে গেস্ট হিসেবে আছেন, স্যারের আরো দুজন তাদেরকে থ্যাঙ্কস জানিয়ে আমি প্রোগ্রামটা শেষ করছি। ধন্যবাদ।